পজিটিভ না নেগেটিভ? এত খুশি কেন? রাফ দ্রুত পায়ে এগিয়ে গিয়ে দুই হাত মেলে জাপটে ধরে উঁচু করে রুহিকে। হঠাৎ এভাবে উঁচু করে ধরায় রুহি ভয় পেয়ে আঁকড়ে ধরে রাফকে। কিছু সময় পর রাফ ওকে নিচে নামিয়ে কিটগুলো সামনে ধরে। বুঝতে পারছো কিছু? না। বুঝতে পারছো না? না। কিট তিনটা ডাস্টবিনে ফেলে রুহির সামনে দাঁড়ায়। দুই হাতে রুহির মুখ আগলে ধরে রুহির কপালের সাথে নিজের কপাল ঠেকায়। তুমি মা হবে, আমি বাবা হব। আমাদের সন্তান আসছে। তোমার ভেতর একটু একটু করে বের উঠছে আমাদের দুজনের সন্তান। তোমাকে বোঝাতে পারবো না আমি ঠিক কতটা খুশি। ইচ্ছে করছে চিৎকার করে পুরো পৃথিবীকে বলে দিই আমি বাবা হব, আমার ছোট্ট পাখিটা মা হবে। আজ তুমি যা চাইবে আমি তাই এনে দেব। বলো কি চাও? রুহি থেমে থেমে বলে, যা চাইবো দেবে? হ্যাঁ, আমার সামর্থ্যের মধ্যে থাকলে সব কিছুই দেব। তোমার সামর্থ্যের মধ্যেই আছে। বলো তাহলে। আমি শান্তি নিরে ফিরতে চাই, বাড়ি যেতে চাই। আমি আমি আর এখানে এইভাবে থাকতে পারছি না। দম বন্ধ হয়ে আসে আমার। আম্মু আব্বু ভাইয়া সবার কথা মনে পড়ে আমার। আমায় বাড়ি নিয়ে চলো প্লিজ। রাফের মুখের হাসি মিলিয়ে যায়। এই খুশির মুহূর্তে এমন কোনো কথা বলো না যা শুনলে আমি মেজাজ হারাবো। আমি তোমাকে কোনো কষ্ট দিতে চাই না, তাই সবসময় নিজেকে কষ্ট করে হলেও শান্ত রাখার চেষ্টা করে। আর ওটা শান্তি নীড় হলেও ওখানে শান্তি বলতে কিছুই নেই। যা আছে সব অশান্তি। কতবার বলবো তোমাকে? ওটা আমার কাছ থেকে তোমাকে কেড়ে নেবে, আমার সন্তানের ক্ষতি করবে। আমরা খুব শীঘ্রই বাংলাদেশ ছেড়ে চলে যাব, তারপর তুমি সকলের সাথে কথা বলতে পারবে। হঠাৎ করে রুহি চিৎকার করে ওঠে। এই প্রথম রাফের সামনে চিৎকার করে বলে, তোমার যা ইচ্ছে তাই বলবে করবে সব সময়। এতদিন তুমি যা যা বলেছো করেছো সব মেনে নিয়েছি আমি। তুমি যেমন চেয়েছো তেমনই করেছি। আমার একটা কথাও শোনোনি। আমি কেন শুনবো তোমার সব কথা? ছাড়ো আমাকে, ধরবে না তুমি আমাকে আর। আমি বাড়িতে যাব, এটাই শেষ কথা। আমি থাকতে পারবো না এভাবে বন্দি হয়ে। ছাড়ো এখন। ধস্তাধস্তি শুরু করে রাফের কাছ থেকে ছোটার জন্য। রাফ বুঝতে পারে না হঠাৎ করে এমন করছে কেন। এতদিন তো এমন কিছু করেনি। কি হচ্ছে তোমার? শান্ত হও। ছাড়ো, তুমি ধরবে না আমায় একদম। হয় আমার বাড়ি নিয়ে যাবে, নয়তো আমি আমি তোমার আনন্দ কেড়ে নেব। কি বলছে এসব? ঠিকই বলছি আমি। আমি এই বেবি রাখবো না। আমার বাবা মা যদি তাদের সন্তানকে কাছে না পায়, তাহলে তুমিও তোমার সন্তানকে কাছে পাবে না। রুহির মুখে এমন কথা শুনে শকড রাফ। আপনা আপনি হাত দুটো আলগা হয়ে যায়। রুহি বেরিয়ে যায় ওর বাহুবন্ধন থেকে। অবিশ্বাস্য চোখে তাকিয়ে দেখে রুহিকে। রুহি এই কথা বলছে। এই কথাগুলো যেন আকাশ থেকে বজ্রপাত হয়ে নামে রাফের মাথায়। দুই হাতে রুহির বাহু আঁকড়ে ধরে ঝাঁঝিয়ে বলে, পাগল হয়েছ? কি বলছো এসব তুমি? এমন কথা দ্বিতীয়বার আর মুখে আনবে না। 100 বার আনবো, 1000 বার আনবো। তোমার সন্তানকে কেন আমি আমার নিজের ভেতর বড় করব কষ্ট করে? রাফ রাগে ফেটে পড়ে দাঁতে দাঁত চেপে বলে, কারণ তুই আমার বউ, এটাই নিয়ম। তুই আমার সন্তানের মা হবি। সন্তান তো আর আমার একার না, তোর নিজেরও। চাই না আমার কোনো সন্তান। আমার সন্তান লাগবে না। আর বউ বলছো কাকে? কেউ বউয়ের সাথে এমন আচরণ করে? বউকে কেউ এইভাবে পাখির মতো বন্দি করে রাখে দিনের পর দিন? এখানে বন্দি হয়ে থাকে, আমি পাগল হয়ে যাচ্ছি প্রতিনিয়ত। মানসিকভাবে পিষে ফেলছো দিনের পর দিন আমায়। আমি চাই না এই সন্তান। আমি মুক্তি চাই এখান থেকে। মানসিক অবস্থার অবনতি হচ্ছে আমার, বুঝতে পারছো না তুমি? বিয়ের পর থেকে কষ্ট ছাড়া কি দিয়েছো তুমি আমায়? কিচ্ছু দাওনি। কষ্ট, একাকিত্ব আর হাজারো যন্ত্রণা ছাড়া কিছুই দাওনি তুমি। ওকেও মারবো, নিজেও মরবো, তোমাকে একা করে নিঃস্ব করে দিয়ে যাব আমি চিরদিনের জন্য। রুহি, বেশি বেশি হচ্ছে কিন্তু এখন। পাগলামি বন্ধ করো। পাগল তুমি বানিয়েছো আমায়। কষ্ট ছাড়া, যন্ত্রণা ছাড়া কি দিয়েছো তুমি আমায়? কষ্ট যন্ত্রণা ছাড়া কিছু দেয়নি তোকে আমি? না। দেয়নি? দিয়েছো তো। এই যে আমার গর্ভে তোমার সন্তান। আমার সন্তান আমার সন্তান করছিস? ও তোর সন্তান না? না, আমি তো চাইনি ওকে। তুমি চেয়েছো। হয় আমায় বাড়ি দিয়ে দিয়ে আসবে, আর নয়তো নিজের সন্তানকে হারাবে, আর সাথে আমাকেও। তুই এখানেই থাকবি আমার কাছে, আমার সন্তানও থাকবে আমার কাছে। রুহি শান্ত হয় না, আরও বেশি পাগলামি শুরু করে। আশেপাশে নজর বোলাই। বেডসাইড টেবিলের উপর কাচের গ্লাস দেখতে পাই। দ্রুত এগিয়ে গিয়ে কাচের গ্লাসটা হাতে তুলে নেয়। টেবিলের সাথে বাড়ি দিয়ে কতখানি ভেঙে ফেলে।
রাফ কিছু বুঝে ওঠার আগেই ভাঙা গ্লাস দিয়ে নিজের বাম হাতের শিরার উপর টান দেয়। সাথে সাথেই হাতের উপরে চামড়া কেটে যায় কিছুটা। সাথে সাথে আবারও ভাঙা গ্লাসটা দিয়ে নিজের পেটে আঘাত করার জন্য হাত উপরের দিকে তোলে। পেটে আঘাত করবে তখনই রাফ কোনোভাবে রুহিকে আটকায়। তবে রাফের হাতে গ্লাসের টান লেগে কেটে যায়। রুহির হাত থেকে জোর করে গ্লাসটা নিয়ে দূরে ছুঁড়ে ফেলে। নিজের কেটে যাওয়া হাত দিয়ে রুহির কাটা হাতটা চেপে ধরে রক্ত বন্ধ করার চেষ্টা করে। বাম হাত দিয়ে শক্ত করে চেপে ধরে বুকের মাঝে। পাগল হয়েছিস? এভাবে নিজের ক্ষতি করছিস কেন? একটু থেমে আবারও বলে, তুই কেমন মা? তোর মধ্যে দয়া মায়া বলতে কিছুই নেই? নিজের সন্তানকে তুই কিভাবে মারতে চাস? তোর বুক কাঁপছে না কথাগুলো বলতে, এই কাজ করতে? তুই এত বাসান কবে থেকে হলো রুহি? তোর আর তোর মির্জাফর শ্বশুরের মধ্যে তো কোনো পার্থক্যই নেই। সেও নিজের সন্তানকে ভালোবাসেনি, তুই তোর সন্তানকে ভালোবাসিস না। তোর বুকের ভেতর হৃদয় বলতে কিছুই নেই। যদি থাকতো তুই এমন কথা কাজ বলতে করতে পারতি না। রুহি রাফকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে ওঠে। ওর ভালো লাগছে না কিছুই। কেমন পাগল পাগল লাগছে এখন। রাফকে ভয় দেখানোর জন্য প্রথম কথাগুলো বলেছিল। ভয় দেখাতে গিয়ে সত্যি সত্যি এমন কিছু করে বসবে কল্পনাও করেনি। হঠাৎ করেই নিজের কন্ট্রোলের বাইরে চলে গিয়েছিল। নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে উল্টাপাল্টা অনেক কিছুই বলে ফেলেছে নিজের অজান্তেই। এত বড় একটা ভুল কাজ করে বসবে তা অকল্পনীয়। কি করতে যাচ্ছিল এসব? রাফ ঠিক সময় না আটকালে কি হতো? যে মেয়ে বাবা মা নিজের পরিবার ছেড়ে একটা দিনও বাড়ির বাহিরে থাকেনি, সেই মেয়ে 1.5 মাস ধরে পরিবার বাবা মায়ের মুখ পর্যন্ত দেখেনি, তাদের সাথে একটা কথা পর্যন্ত বলতে পারেনি। ছটফটে দুরন্ত চঞ্চল প্রকৃতির মেয়েটা সারাদিন বাড়ির এমাথা ওমাথা দৌড়ে বেড়াতো। সেই মেয়ে 1.5 মাস ধরে একটা রুমে বন্দি পাখির ন্যায় দিন পার করছে। সারাদিন যে মেয়ে সকলের সাথে বকবক করতো, সেই মেয়ে মন খুলে একটা কথা পর্যন্ত বলতে পারছে না। বাহিরের প্রকৃতি, বাতাস, নিজের পরিবার, ফ্রেন্ডদের দেখার জন্য মরিয়া হয়ে উঠেছে। রাফকে কোনোভাবেই কিছু বোঝাতে সক্ষম হয়নি এতদিনেও। রাফের বুকে মুখ গুজে হু হু করে কাঁদছে এখনও। এক হাতে রাফকে জড়িয়ে ধরে রেখেছে, অন্য হাত রাফের হাতের মুঠোয়। কতক্ষণ অনেক পাগলামি করেছে, কিছুতেই থাকবে না এখানে। হাত দিয়ে রাফকে আঘাত করেছে কয়েকবার। শেষবার তো হাতই কেটে দিল। রাফ রুহিকে বুক থেকে সরিয়ে এক হাত রুহির গালে রাখে। রুহির গাল বেয়ে গড়িয়ে পড়া পানিটুকু মুছে দেয় আঙুলের সাহায্যে। করুণ স্বরে বলে, তুই ওর মা, ওর সবচেয়ে নিরাপদ আশ্রয়। তুই ছাড়া ওকে এখন কেউ আগলে রাখতে পারবে না। তুই এমন করলে কিভাবে হবে পাখি? সন্তান তো আমার একার না, তোরও। তোর ভেতর আস্তে আস্তে বেড়ে উঠবে। তুই অনুভব কর, তোর ভেতরে আমাদের সন্তান। ও আস্তে আস্তে বড় হবে, মুভমেন্ট করবে, পৃথিবীতে এসে তোকে মা বলে রাখবে। ছোটো ছোটো হাতে তোকে ছুঁয়ে দেবে, আধো আধো বলিতে তোকে মা ডাকবে। গুটি গুটি পায়ে দৌড়ে আসবে তোর মিষ্টি ডাক শুনে, তোর গলা জড়িয়ে বুকে মুখ লুকাবে। রাফের কথাগুলো শোনার পর রুহির কান্না বেড়ে যায়। তখন তো রাগের মাথায় বলে ফেলেছিল, এখন বুঝতে পারছে কি বলে ফেলেছে। রাফ অনেক কষ্ট পেয়েছে ওর কথায়। ও এভাবে তো বলতে চায়নি, রাফকে কষ্ট দিতেও চায়নি এভাবে। মাথায় ভূত ভর করেছিল যেন তখন। নিজের সন্তানের ক্ষতি কোনো মাই চায় না। রুহি তো রাফকে ভয় দেখিয়ে বাড়িতে নিয়ে যাওয়ার জন্যই এমন বলেছিল। সত্যি সত্যি এমন কিছু করতে চায়নি। ভেবেছিল ভয় দেখালে রাফ রাজি হয়ে যাবে বাড়িতে যাওয়ার জন্য, কিন্তু কন্ট্রোল হারিয়ে এমন কিছু করে ফেলবে বুঝতে পারেনি। হাত কাটছিস কেন? কোনো পাগলও তো নিজের ক্ষতি করে না, তুই কেন নিজের ক্ষতি করছিস? মুক্তি পেতে চাইলে আমার গলাটা কেটে দে, চিরদিনের জন্য মুক্তি পেয়ে যাবি। রুহির কান্না বাড়ে আবারও। রাফ রুহিকে ছেড়ে ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে ফার্স্ট এড বক্সটা বের করে। কান্না করতে করতে রুহি নিচে বসে পড়ে। রাফ রুহির সামনে বসে, হাত টেনে ধরে সম্মুখে। ক্ষত বেশি গভীর হয়নি। আজকের পর দ্বিতীয়বার নিজের আর বেবির ক্ষতি করার চেষ্টাতে দূরে থাক। ভাবিও না এরকম কিছু। অন্যান্য মেয়েরা হাজার কেঁদে কেটে একটা সন্তান পায় না, বছর পর বছর ধরে স্বামীর ভালোবাসা পায় না, দিন রাত চোখের পানি ফেলে একজন কেয়ারিং, লয়াল, বেটার লাইফ পার্টনারের জন্য, স্বামীর ভালোবাসা পাওয়ার জন্য। তুই না চাইতেই সব পেয়েছিস,
তাই জন্য কি এত অবহেলা? রুহি বলতে পারে না কিছুই। ঝরঝর করে চোখের পানি ফেলছে আর কাঁদছে। রাফ রুহির হাতের ক্ষত স্থান পরিষ্কার করে অ্যান্টিসেপটিক লাগিয়ে ব্যান্ডেজ করে দেয়। তারপর নিজের ডান হাতের দিকে তাকায়। গ্লাসের চোখা অংশ হাতের তালুতে ঢুকে গিয়েছিল। দুই জায়গায় গভীর ক্ষত হয়েছে। রক্ত জমাট বেঁধে ছোপ ছোপ হয়ে রয়েছে। ব্যথায় টনটন করছে এখন। ভালোভাবে দেখে নেয় ভিতরে কাঁচ রয়ে গেছে কিনা। তারপর ক্ষতস্থান পরিষ্কার করে অ্যান্টিসেপটিক লাগায় বাম হাত দিয়েই। খোঁচাখুচি চাপাচাপি করার কারণে এখন আবারও রক্ত পড়তে শুরু করেছে। ব্যান্ডেজ বাঁধতে গেলে একা একা বাঁধতে পারে না। বেশ কয়েকবার ট্রাই করে কিন্তু পারে না। রুহি চোখের পানি মুছে ব্যান্ডেজ বেঁধে দেয়। রাফ রুহির ডান হাতটা নিজের বুকের বাঁ পাশে চেপে ধরে বলে, দেখ, এখানে না ভীষণ অশান্তি বিরাজ করে। আমি তোর মাঝে একটু শান্তি খুঁজে সবসময়। আমি একটু শান্তি চাই, একটু ভালো থাকতে চাই। এত অশান্তি নিয়ে আর ঠিক থাকতে পারছি না। রুহি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। চোখ বেয়ে পানি গড়িয়ে পড়লেও মুখে কান্না নেই এখন, শুধু হেঁচকি তুলছে। রাফ বড় করে শ্বাস টেনে নিয়ে বলে, সেদিন আমার শান্তিনীরে ফিরে আসা উচিত হয়নি। না আমি সেদিন শান্তিনীরে ফিরে আসতাম, আর না তোর প্রেমে উন্মাদ হতাম। সব ভুল আমার। সব অশান্তির মূল কারণ আমি। আমিই কাউকে ভালো থাকতে দিই না। তোর এত কষ্টের কারণ আমি। কিন্তু আমি কি করব বল? আমি তো তোকে ছাড়া থাকতে পারবো না। তোকে ছেড়ে থাকার কথা ভাবলেই আমার শ্বাস বন্ধ হয়ে যায়। আবারও শব্দ করে কেঁদে ওঠে রুহি। রাফ রুহিকে টেনে জড়িয়ে ধরে বলে, কষ্ট করে আর 6টা মাস তুই ওকে নিজের ভিতর রাখ পাখি। 6 মাস পর ওকে আমি পৃথিবীতে নিয়ে আসব। তারপর আর কোনো কষ্ট হবে না তোর। ওকে আমি লালন পালন করব। ওর সব কিছু আমি করব। তুই শুধু আমাদের সাথে থাকবি। আমি তোমার সাথেই থাকবো, কিন্তু এভাবে থাকতে পারবো না। আমি আমি এখান থেকে বেরোতে চাই। বাড়ি নিয়ে চলো আমায়। তোমার কাছ থেকে আমাকে কেউ আলাদা করতে পারবে না। রুহির কান্না একটু কমলে আবারও বাড়ছে। এভাবে কান্না করছিস কেন পাখি? কান্না বন্ধ কর। তোকে আমি সারা পৃথিবী ঘোরাবো, কিন্তু ওই বাড়িতে নিয়ে যাবো না। আমি সারা পৃথিবী ঘুরতে চাই না, আমি শুধু বাড়ি ফিরতে চাই। কিন্তু আমি তো তোকে চাই। আমি তো তোমার সাথেই থাকবো, তোমার কাছেই। ওই বাড়িতে ফিরে গেলে ওরা তো তোকে আমার সাথে থাকতে দেবে না। ওদের কারো ক্ষমতা হবে তোমার কাছ থেকে তোমার স্ত্রী সন্তানকে আলাদা করার? আব্দুর রহমান সব পারবে। কেউ পারবে না। তুমি শুধু শুধু ভয় পাও কেন এত? আমি সত্যি সত্যি ভীষণ ভয় পাই রুহি। তোকে হারানোর ভয় পাই ভীষণ। ছোটবেলায় আপন মানুষদের হারিয়ে ফেলেছি আমি। তারপর আর আমার আপন বলতে কেউ ছিল না। হঠাৎ একদিন রিঙ্কু আর পিঙ্কুর সাথে পরিচয় হয়। ওরা দুই ভাই আমার আপন হয়ে উঠেছিল অল্প দিনে। তারপর আবার একদিন তোকে আপন মনে হলো আমার। তোর প্রেমে উন্মাদ হলাম, তোকে ভালোবেসে ফেললাম, আর তোতেই ডুবে হারিয়ে গেলাম। তোর মির্জাফর শ্বশুর শাশুড়ি তারা কেউ কোনো দিন আমাকে বলছেনি, আর তুইও বুঝলি না। আমি বুঝতে পেরেছি তোমাকে। তুমি পরিবার ছাড়া ভালো নেই। সকলের সাথে থাকলে তোমার মানসিক শান্তি ফিরে আসবে। তুমি একটাবার আমার সাথে ওই বাড়ি ফিরে চলো প্লিজ। ওই বাড়িতে ফিরে গেলে কোনোদিন আমি মানসিক শান্তি ফিরে পাবো না। আমার মানসিক অশান্তির কারণ ওই বাড়ি আর ওই বাড়ির মানুষজন। ছোটোবেলা থেকে তারা সব সময় আমার কাছ থেকে শুধু কেড়ে নিয়েছে, কোনোদিন কিছু দেয়নি। তোকেও কেড়ে নেবে। আমার মাঝে মধ্যে ভীষণ সন্দেহ হয় যে আমি আসলে কি আব্দুর রহমান আর মল্লিকা মলির সন্তান কিনা। হয়তো ওনারা আমাকে রাস্তা থেকে ঘুরিয়ে এনেছিল। রুহি কিছু বলার জন্য মুখ খোলার আগেই রাফ ওকে ছেড়ে উঠে দাঁড়ায়। রুহিকে পাজা কোলা করে তুলে নিয়ে বেডে আধশো অবস্থায় বসায়। রুহির বুকে মুখ গুজে 2 হাতে জড়িয়ে ধরে বলে, আজকে তোকে আমার ছোটোবেলায় গল্প শোনাই, তারপর তুই নিজে আমার জায়গাতে তোকে বসে ভাববি আমার জায়গায় তুই থাকলে কি করতে। রুহির বুকে মুখ গুজে রাফ নিশ্চুপ হয়ে থাকে কিছু সময়। রুহি রাফের এলোমেলো চুলগুলো ঠিক করে দেয় হাত দিয়ে। রাফ মুখ তুলে তাকায় রুহির মুখের দিকে। রুহির চোখ বেয়ে এখনও ফোঁটায় ফোঁটায় পানি গড়িয়ে পড়ছে। হাতে ভর করে বেডসাইড টেবিলের উপর থেকে টিস্যু পেপার নেয় হাতে। রুহির গালের পানি মুছিয়ে দেয়। একটু উঁচু হয়ে ঠোঁট জোড়ায় চুমু খায় আলতোভাবে। রুহির মুখের দিকে তাকিয়ে জোরপূর্বক বেদনা মিশ্রিত হাসি দেয় একটা। নিচু হয়ে পেটে চুমু খায়।
একটা দুটো এভাবেই বেশ কয়েকটা চুমু খাই। পেটের সাথে গাল ছেঁকিয়ে রুহির কোমর জড়িয়ে ধরে শুয়ে পড়ে। আমি যখন থেকে বুঝতে শিখেছি তখন থেকে আমার কোনো স্বাধীনতা ছিল না, হয়তো আগেও ছিল না, কিন্তু আমার মনে নেই। আব্দুর রহমানের এক বাণী, দিন রাত শুধু পর পর বড় হতে হবে, এটা করতে হবে, সেটা করতে হবে। আমাকে খেলতেও দেওয়া হতো না। আমি তখন ছোট একটা বাচ্চা ছেলে, বয়স 4 বছর পূর্ণ হয়নি, ঠিকমতো কথাই বলতে পারি না। তখন আমাকে জোর জবরদস্তি করে পরমুখস্থ করাতো আব্দুর রহমান। তবে আমি একবার দুবার কিছু পড়লে বা দেখলে বলতাম না সহজে। ছোটোবেলা থেকে আমার ব্রেন ছিল তুখর, তাই তো ছোটোবেলার সব কিছু এখনও স্পষ্ট মনে আছে। যখন আমার খেলার সঙ্গী প্রয়োজন তখন আমার জন্য 2জন টিউটর রাখা হয়েছে। তাদের কাছে পড়ার পরেও মায়ের কাছে পড়তে হয়েছে। আব্দুর রহমান অফিস থেকে ফিরে আসার পর আমি সারাদিন কি পড়েছি তাকে বলতে হতো, শুরু থেকে শেষ পর্যন্ত। ভুল হলেই ধমক দিয়ে আমার আত্মারাম খাঁচা ছাড়া করে দিত। আমি 10টি মিনিট খেলতে পারতাম না। আমাকে এমনভাবে থাকতে হতো যেন আমি মানুষ নই, রোবট। তারা যেভাবে চাইবে আমাকে সেভাবেই চলতে হবে। বড় হওয়ার সাথে সাথে আমার মধ্যেও রাগ জেদ বাড়তে শুরু করে। আমাকে কিছু বললে আমিও আব্দুর রহমানের মুখে মুখে তর্ক করতাম। আমি এমন ছিলাম না, তারাই আমাকে এমন বানিয়েছিল নিজ দায়িত্বে। স্কুলে ভর্তি করানো হয়, প্রত্যেকবার আমাকে ফার্স্ট হতেই হবে, না হলে পিঠে আর চামড়া থাকবে না। ছোটোবেলা থেকে আমাকে মারধর করতো আব্দুর রহমান। পান থেকে চুন খসলে ছুতো পেয়ে যেত আমাকে মারার, ধমকাধমকি করার। তার বিহেভিয়ার এমন ছিল যেন আমাকে রাস্তা থেকে করিয়ে এনেছে। তার চরম শত্রু হয়ে উঠেছিলাম আমি, তার কথার জবাব দিতাম বলে। সে আমার সাথে অন্যায় করবে, শারীরিক মানসিক টর্চার করবে, সব চুপচাপ সহ্য করতে হবে আমাকে। আমি কেন সহ্য করিনি সেসব? ওই অল্প বয়সে আমি কেন তার কথার জবাব দেব? আমি কেন মুখে মুখে তর্ক করব? এইসবের জন্য আরও বেশি রেগে থাকতো আর মারধর করতো। বাড়ির কেউ থামাতে পারতো না তাকে। আম্মু কিছু বললে আম্মুকে মারার জন্য তেড়ে যেত। দাদা চাচ্ছেও কারো কোনো কথা শুনতো না, নিজের মর্জি আমার উপর চাপিয়ে দিত প্রতিনিয়ত। খুবই বদমাজের যে একটা মানুষ আব্দুর রহমান, তার কথা নজর করা যাবে না আমার। আমি কোনো খেলনা বা অন্য চাইলে কোনো দিন দিত না। কেউ কিনে এনে দিলেও কেড়ে নিয়ে স্টোর রুমে লক করে দিত। একটা মানুষ কত বড় শয়তান আর দয়ামায়াহীন হলে নিজের ছেলের সাথে এমন কিছু করতে পারে? কথা শেষ করে মুখ তুলে রুহির মুখের দিকে তাকাই। রুহি কিছু বলে না। রাফ পুনরায় রুহির পেটে গাল ঠেকিয়ে শয়। আমার যখন 7 বছর বয়স তখন রাজের জন্ম হয়। ও জন্ম নেওয়াতে আমি ঠিক কতটা খুশি হয়েছিলাম সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। রাজ বড় হতে থাকে, আমিও বড় হয়ে ওঠে। আমাকে যা যা করতে দেওয়া হতো না সে সবই রাজ বেশি বেশি করত। আমি দেখতাম রাজ এমন করছে, কিন্তু আমি করতে পারছি না। ওকে কেউ কিচ্ছু বলতো না। আমার তখন এত খারাপ লাগতো আর রাগ হতো, বলার মতো না। তখন তো আর আমি বুঝতাম না যে রাজ তো আব্দুর রহমানের ছেলে না, রাজ তো আব্দুল্লাহ আল রিফাতের ছেলে। রাহার জন্ম হয়, রাহা বড় হয়ে উঠলেও ওর সাথে সে ব্যবহারগুলো করতো না যেগুলো আমার সাথে করেছে। রাহা যেন আব্দুর রহমানের কলিজা। আমার সামনে সে রাহাকে কোলে নিয়ে আদর করতো, রং ঢং করতো। আমি নীরব দর্শক হয়ে দেখতাম। আমাকে দেখিয়ে দেখিয়ে করতো বেশি বেশি। কী ভাবতো কে জানে। আমার মোটেই সেসব দেখে হিংসে হতো না, শুধু রাগ হতো। রাজ আমার সাথে আগ বাড়িয়ে ঝগড়া করতো। আব্দুর রহমান ভাবতো আমি ঝগড়া করছি ওর সাথে। রাজকে কিছু না বলে আমাকে মারতো ঠাস ঠাস করে। এসব কিছু সহ্য করতে করতে আমি নিজেই রাগি বদমাচেছি এক রোখার জেদি হয়েছে। কেউ কিছু বললে তার কথা মাটিতে পড়তে দিতাম না। তখন এমন হয়ে গিয়েছিলাম, রাজ ঝগড়া করতে এলে ওকে ধরে মারতাম অতিরিক্ত রাগে, কারণ ওই এসে ঝগড়া করতো আর আমার মার খেতে হতো। আমার আপন বোনের সাথে আমি খেলতে পারতাম না। আমি যখন ফ্রি হতাম তখন আব্দুর রহমান বাড়িতে থাকতো, তাই রাহার সাথে আর খেলা হতো না। 12-13 বছর হয়ে যাওয়ার পরেও আমি বাইরে কারোর সাথে খেলতে পারতাম না। ড্রাইভারের সাথে স্কুলে যাও, আমাদের সাথেই ফিরে আসো। 2 মিনিট কারোর সাথে খেলার সুযোগ নেই। ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন কোনো খেলা আমার জন্য প্রযোজ্য ছিল না। আমার জন্য প্রযোজ্য ছিল পড়াশোনা। ক্লাসে ফার্স্ট হতে হবে, সব সাবজেক্টে 100%-এর মধ্যে 98% নম্বর পেতেই হবে। 98-এর নিচে নম্বর পাওয়াই যাবে না, আর পেলেই শাস্তি পেতে হবে। আমার জীবন পুরোপুরি বিভীষিকাময় বানিয়ে দিয়েছিল। আমাদের ফর্সা শরীরে জায়গায় জায়গায় লাল নীল হয়ে থাকতো।
দেখতে দেখতে সব কিছু আম্মুর সহ্য হয়ে গিয়েছিল। পরে আর কখনও তাকে দেখতাম না সেরকম রিয়েক্ট করতে বা আমার জন্য হাহুতাশ করতে। দাদার চিৎকার চেঁচামেচি করতো, কিন্তু তাতেই কোনো লাভ হতো না। তাকে পাত্তাই দিত না আব্দুর রহমান। একটু দম নিয়ে বলে, আমার যখন 13 বছর বয়স তখন তোর জন্ম হয়েছিল। ছোট্ট একটা পুতুল আমি করে নিয়েছিলাম তোকে, অনেক অনেক আদর করেছিলাম তোকে, মাঝে মধ্যেই করে নিতাম বিকেলবেলা। তোকে খুব একটা আমার কোল থেকে ছেড়ে দিতে পারতো না আব্দুর রহমান, কারণ তুই তো তার মেয়ে না, তাই তোকে ছিনিয়ে নিতে পারতো না। আস্তে আস্তে রাজ বুঝতে শেখে, আর আমার সাথে ঝগড়াও করতো না। ওর সাথে আমার ভালো বন্ধুত্ব হয়। দিন গড়ায়, মাস পেরিয়ে যায়। আব্দুর রহমান আমাকে শাসনও রাখতে চেয়েছে। আমি ছোট থাকতে থেকেই সে চেয়েছে আমি যেন তার চোখ, তার কথা শুনে ভয় পেয়েছে। কিন্তু বারবার এসব হতে হতে আমি তার হাতে রামধুলে খেয়েও ভয় পেতাম না। এটাই যেন ছিল তার রাগের সবচেয়ে বড় কারণ। আমাকে শাসনও রাখতে চেয়ে সে আমাকে নিজের শত্রু ভাবতে শুরু করে। এই শত্রুতা আর শেষ হয় না। আমিও তাকে সহ্য করতে পারতাম না। কি পারত এমন একটা মানুষকে সহ্য করতে? তুই করতে পারতি? যে তোর শৈশব কৈশোর কেড়ে নিয়েছে, তোর হাসি কেড়ে নিয়েছে, তাকে তুই সহ্য করতে পারতি? আজ পর্যন্ত দুনিয়ার কেউ কোথাও হয়তো আব্দুর রহমানের মতো পিতা দেখেনি। সে পিতা না, জালিম কসাই ছিল। আর একমাত্র মুসলিম ছিলাম আমি, রিহান আদান রাফ। আব্দুর রহমান আমার সাথে যা যা করেছে সেসবের কেউ নিজের শত্রুর সাথেও করে না। একটু থেমে আবারও লম্বা করে শ্বাস টেনে নেয়। তখন আমার এসএসসি পরীক্ষা শেষ হয়েছে মাত্র কয়েকদিন আগে। সময়টা ছিল সন্ধ্যার পর। আমি সোফায় বসেছিলাম তোকে কোলে নিয়ে। আমার পাশে বসেছিল আমার আদরের বোন রাহা। আমার সারা জীবন আফসোস থাকবে, আমার বোন যখন ছোট ছিল আমি ওকে কোলে নিতে পারিনি, আদর করতে পারিনি। আমি তোদের দুজনের সাথে কথা বলছিলাম, হঠাৎ রাজ আসে। রাহার হাতে রাজের একটা খেলনা ছিল, সেটা রাজ নেওয়ার চেষ্টা করে, কিন্তু রাহা দিতে চায় না। রাগে রাজ রাহাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। নিচে রাহার খেলনা ছিল, সেগুলোর উপর পড়ে অনেক ব্যথা পায় রাহা। রাগে আমিও জোরে একটা চর মেরেছিলাম রাজকে। রাহা আর রাজের কান্না সবাই শুনে ড্রয়িং রুমে এসে জোর হয়। রাজ যখন বলে আমি ওকে মেরেছি, তখন দ্বিতীয় কোনো কথা শোনো না আব্দুর রহমান। কেন মারলাম সেটা একবারও জানতে চায় না। সে ভেবেছিল আমি রাহা আর রাজ দুজনকে মেরেছে। তোকে আমার কোল থেকে কেড়ে নিয়ে তোর মায়ের কোলে দেয়। ড্রয়িং রুমে রাজের ক্রিকেট ব্যাট ছিল, সে ব্যাট দিয়ে আমাকে ততক্ষণ মেরেছে যতক্ষণ আব্দুর রহমানের গায়ে শক্তি ছিল। আমার গায়ের চামড়া জায়গায় জায়গায় ফেটে গিয়েছিল, পুরো শরীর জুড়ে লাল নীল কালো দাগ স্পষ্ট ছিল। দাদা, চাচু আর আম্মু আমাকে হসপিটালে নিতে চাইলেও আব্দুর রহমান নিতে দেয় না, কারণ আমাকে হসপিটালে নিলে তার নামে শিশু নির্যাতনের মামলা হতো। বাড়িতেই ডক্টর এনে আমার চিকিৎসা করানো হয়। কই মাছের জান বলে কথা, অত মার খাওয়ার পরেও বেঁচেছে। আমার সুস্থ হতে 1 সপ্তাহ লেগেছিল। 1 সপ্তাহ পর জেদ ধরে বাড়ি থেকে হোস্টেল উঠেছিলাম। দাদার চাচু সব ব্যবস্থা করে দিয়েছিল থাকার জন্য। সেদিন থেকে আব্দুর রহমানের সামনে যায়নি, আমি আর তার সাথে কোনো কথাও বলিনি। তোর বার্থডের সময় যখন দেশে আসলাম তখন 15 বছর পর আব্দুর রহমানের সাথে দেখা হয়েছিল আর কথা হয়েছিল। সেদিন তুমি বিয়ে করার প্রস্তাব দিলাম। আবারও একটু থামে। এইচএসসি শেষ করার পর স্কলারশিপ নিয়ে সুইজারল্যান্ডে চলে যাই। তখন বাড়ির সকলের সাথে দেখা করলেও আব্দুল রহমানের সাথে দেখা হয়নি। স্টাডি শেষ করলাম, গবেষণা শুরু করলাম, বিভিন্ন মেডিসিন তৈরি করতে শুরু করলাম। স্টাডি চলাকালীন সময়ে আমি ডিপ্রেশনে ছিলাম, শান্তি পেতাম না কোনো কিছুতেই। সব কিছু কেমন অসহ্য লাগতো। একটু শান্তির আশায় এদিক ওদিক নিজেকে সবসময় ব্যস্ত রাখতাম যেন পুরনো স্মৃতি মনে না পড়ে, কিন্তু ভুলতে পারতাম না। ভুলতে চাইলে আরও বেশি বেশি মনে পড়তো। আমি কতজন সাইকোলজিস্টের কাছে গেছি কারো ধারণা নেই। তাদের কাছে দৌড়াদৌড়ি করেছি যেন তারা আমাকে একটু শান্তি এনে দেয়, কিন্তু তাদের কারোর কোনো ক্ষমতা আছে আমার মনের মধ্যে শান্তি এনে দেওয়ার? আমি নিজেই সেই শান্তির মেডিসিন তৈরি করার মিশনে নেমেছিলাম। কত শত মেডিসিন বানিয়ে কত শতবার নিজের উপর এক্সপেরিমেন্ট করেছি, হিসেব নেই, কিন্তু আমি পারিনি নিজের মনে শান্তি ফিরিয়ে আনতে। আমি কত শত মানুষের ব্যথা দূর করার মেডিসিন তৈরি করেছি,
অথচ নিজের বুকের ব্যথা কমানোর মেডিসিন তৈরি করতে পারিনি, শান্তি ফিরিয়ে আনার মেডিসিন তৈরি করতে পারিনি। তোকে ভালোবাসার পর যে স্বপ্ন আমি দেখেছি সেই স্বপ্ন আগে কোনো দিনও দেখিনি। তোকে কাছে পাওয়ার পর যে শান্তি পেয়েছি সেই শান্তি আমি এই জন্মে আগে কখনো পাইনি। আমার সকল ব্যথার রোগের মেডিসিন তুই। তুই আমার সব কিছু, আমার ভালো থাকার কারণ, আমার মানসিক শান্তির কারণ। চোখ বন্ধ করে রুহির কোমর জড়িয়ে ধরে রাফ চুপ হয়ে যায়। বুকের ভিতর ভীষণ অশান্তি হচ্ছে, দম বন্ধ হয়ে আসছে রাফের। রুহির ডান হাত রাফের মাথায় রাখে আবারও, আলতো হাতে হাত বোলায় চুলে। রাফ নিজের মাথার উপর থেকে রুহির হাত সরিয়ে দিয়ে শোয়া থেকে উঠে বসে। কোনো কথা না বলে বেড থেকে নেমে দাঁড়ায়। তারপর ডোর খোলা রেখেই রুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমে আসে। রিঙ্কু পিঙ্কু সোফায় আধ শোয়ার মতো শুয়ে রয়েছে। দুজনের ফোনে গেম খেলতে পাল্লা দিয়েছে। রিঙ্কু, রাফের গম্ভীর গলার স্বর শুনে ধরপড়িয়ে সোফা থেকে উঠে বসে। ফোন রেখে তাড়াহুড়ো করে দাঁড়িয়ে যায়। জি স্যার বলেন। আগামী 10 মিনিটের মধ্যে রোহিত যদি রুম থেকে বেরিয়ে আসে তাহলে ওকে ঢাকায় শান্তি নিরে পৌঁছে দিয়ে আসবে। আর যদি 10 মিনিটে বেরিয়ে না আসে তাহলে এই জন্মে আমার অনুমতি ছাড়াও যেন এই বাড়ির বাইরে পা দিতে না পারে। বুঝতে পেরেছিস আমার কথা? স্যার কি হয়েছে আপনার? চোখ মুখ কেমন দেখাচ্ছে কেন? আর এইসব কি বলছেন? আমি যা বলেছে তার নড়চড় হলে মরার জন্য প্রস্তুত থাকবি তুই ভাই। রাফ উল্টো ঘুরে রুমের দিকে এগিয়ে যায় আবারও। রিঙ্কু পিঙ্কু রাফের পিছন পিছন তাড়াহুড়ো করে যেতে যেতে বলে, স্যার আপনাকে স্বাভাবিক লাগছে না, কি হয়েছে বলুন? তোরা দুজন আমার বস নাকি আমি তোদের বস? স্যার আপনি আমাদের বস, কিন্তু স্যার আপনার কি হয়েছে? কিছু হয়নি, যা সোফায় গিয়ে ঘুরে ধরে বসে থাক। ঠিক 10 মিনিট পর রুহি ড্রয়িং রুমে আসলে ওকে শান্তি নিরে পৌঁছে দিয়ে আসবে। ওকে কোনো প্রশ্ন করবি না। রাফের রাগী গলার স্বর শুনে দুই ভাই একে অপরের মুখের দিকে তাকায়। রাফের হঠাৎ কি হলো? সকাল থেকে তো খুশিই ছিল। এমন আচরণের কথা, এরকম আচরণ আর কথা বলছে কেন? যে রুহির জন্য এত কিছু করলো এখন তাকেই ফিরিয়ে দিয়ে আসতে বলছে, তাও আবার 10 মিনিটের মধ্যে যদি রুম থেকে বেরিয়ে আসে তবে। এটা কেমন কথা? রুহি চলে গেলে রাফ কিভাবে থাকবে? এক সপ্তাহের জন্য সুইজারল্যান্ডে গিয়ে যেই অবস্থা হয়েছিল, সারাক্ষণ ছটফট করেছে দেশে ফেরার জন্য। এখন রুহিকে ছাড়া কিভাবে থাকবে তাহলে? রাফ রুমে ফিরে আসে। ডোর খোলা রেখেই ক্যাবিনেটের সামনে এসে দাঁড়ায়। পকেট থেকে চাবি বের করে ক্যাবিনেট খোলে। ভিতর থেকে বের করে একটা বন্দুক হাতে নিয়ে বেডের পাশে এসে দাঁড়ায়। রুহি এখনও আধশোয়া হয়ে বসে আছে বেডে। রাফের হাতে বন্দুক দেখে একটু একটু ভয় পাচ্ছে বোধহয়। রাফ কি করতে চাইছে? রুহির হাত ধরে বলে, আস্তে করে বেড থেকে নেমে দাঁড়া। রুহি আস্তে আস্তে বেড থেকে নেমে দাঁড়ায়। রাফ এতক্ষণ পায়ের উপর শুয়ে থাকায় পা দুটো ভারী হয়ে গেছে। মুখোমুখি হয় দুইজন। রাফ বলে, আমার কাছ থেকে মুক্তি পেতে চাইলে এই যে বন্দুক দেখছিস না, এটা দিয়ে আমাকে শ্যুট করে দে। কপালে করবি, তাহলে দ্রুত মরে যাব। শ্যুট করার পর আগামী 10 মিনিটের মধ্যে এই রুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমে যাবে। রিঙ্কু পিঙ্কু তোকে শান্তি নিরে পৌঁছে দিয়ে আসবে। আর 10 মিনিটের মধ্যে আমাকে শ্যুট করে রুম থেকে না বেরোতে পারলে আর কোনো দিন শান্তি নিরে ফিরতে পারবি না। ওই বাড়ির নামও মুখে নিতে পারবি না। নে ধর, শ্যুট কর এখন। বন্দুকটা রুহির হাতে ধরিয়ে দেয়। নিজের হাত দিয়ে উঁচু করে নিজের কপালে ঠেকিয়ে বলে, শ্যুট কর। রুহির হাত থরথর করে কাঁপছে। দুই চোখ পেয়ে গলগল করে পানি গড়িয়ে পড়ছে। শ্যুট কর। তোকে ছাড়া আমি বেঁচে থেকেও বাচ্চার মতো বাঁচতে পারবো না, তার থেকে মরে যাওয়াই ভালো। শ্যুট করে চিরদিনের জন্য মুক্ত হয়ে যা আমার কাছ থেকে। তার সাথে আমাকে মুক্তি দে এই অভিশপ্ত জীবন থেকে। রুহি শব্দ করে কেঁদে ওঠে। হাতের বন্দুক ছুঁড়ে ফেলে রাফকে জড়িয়ে ধরে শক্ত করে। রাফের বুকের ভিতর ঝড় বইছে। ঝড়ের তাণ্ডব শুরু হয়েছে হৃদয়ে। রুহিকে শক্ত করে আঁকড়ে ধরার প্রবল ইচ্ছে থাকলেও ধরল না। রুহিকে নিজের কাছ থেকে সরানোর চেষ্টা করে, কিন্তু পারে না। রুহি শক্ত করে ধরে আছে। সময় কিন্তু পেরিয়ে যাচ্ছে রুহি, এর চান্স কিন্তু আর জীবনেও পাবি না তুই। এটাই প্রথম আর এটাই শেষ। শ্যুট করে বেরিয়ে যা এই বন্দিদশা থেকে। রুহি কিছু না বলেই জোরে জোরে কাঁদতে থাকে। রাফ রুহিকে নিজের কাছ থেকে আলাদা করে।
বন্দুকটা কুড়িয়ে এনে আবারও রুহির হাতে ধরিয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু এবার আর রুহি ধরে না। শ্যুট করতে পারবি না? রুহি দুদিকে মাথা নাড়ায়, পারবে না সে। রুহিকে টেনে নিয়ে ডোরের কাছে এসে দাঁড়ায়। যা, বেরিয়ে যা। আমি নিজের মাথায় নিজে শ্যুট করে নেব। রুহিকে রুমের বাইরে বের করে দেয়, বন্দুকের নল ঠেকায় নিজের মাথায়। ওই যে সামনের ডোর, ওটার পরেই ড্রয়িং রুম। আমি রিঙ্কু পিঙ্কুকে বলে এসেছে, ওরা তোকে পৌঁছে দিয়ে আসবে। যা পাখি, আজ থেকে তুই মুক্ত। এই খারাপ লোকটা আর কোনোদিন আসবে না তোর সামনে। রুহি যায় না, রাফের দিকে এগিয়ে এসে রাফের হাত থেকে বন্দুক কেড়ে নেওয়ার চেষ্টা করে, কাঁদতে কাঁদতে বলে, কি করছো? পাগল হয়েছো? ফেলো এটা। তুই যা। যাব না আমি। আজকে যেতে না পারলে কিন্তু আর কোনোদিন যেতে পারবি না। যাব না, দরকার নেই কারো। তুমি ফেলো এটা হাত থেকে। সত্যি যাবি না তো? না। রুহি রাফের হাত থেকে বন্দুকটা কেড়ে নিয়ে বেডরুমে ছুঁড়ে ফেলে। রাফকে আবারও শক্ত করে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলে, যাব না, কোথাও যাব না আমি। তোমার সাথেই থাকবো সব সময়, সব সময় থাকবো। রাফ নিজেও শক্ত করে জড়িয়ে ধরে রুহিকে। সরি। কান্না বন্ধ কর। সরি। ঠিক আছে, কান্না বন্ধ কর এখন, নয়তো মাথা ব্যথা করবে। আমি খুব খারাপ আর স্বার্থপর একজন মানুষ। চুপ। আমি খুব খারাপ। আমি নিজের সন্তানকে মারতে চেয়েছি, মারতে গেছি। আমি তোমায় কষ্ট দিয়েছি, ভীষণ কষ্ট দিয়েছি। আমার জন্য কেঁদেছো তুমি। রাফ রুহির মুখ বুক থেকে তুলে দুই হাতের আগলে ধরে। আমি আমাদের সন্তানকে মারতে চাইনি, বিশ্বাস করো। আমি সত্যি মারতে চাইনি, আঘাত করতে চাইনি আমি। জানি তো, চুপ এখন, কান্না বন্ধ কর। যা হয়ে গেছে তা হয়ে গেছে। এখন থেকে নিজের আর আমাদের সন্তানের খেয়াল রাখবি, আর পাগলামি করবি না। করবো না। তুমি আর এমন কিছু করবে না কখনো। ছেড়ে গেলে মরিয়ে যাব। যাব না, কখনো না। মনে থাকবে? হ্যাঁ। রাতের খাবার নিজ হাতে রাফকে খাইয়ে দেয় রুহি। রাফকে খাইয়ে দিতে দিতে রুহি নিজেও খায়। তখন কাঁচের গ্লাস রাফের ডান হাতের আঙুলে গেঁথে গিয়েছিল পাগলামি করতে গিয়ে। ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে প্রবেশ করে রুহি। শোয়ার জন্য বিছানা তৈরি করে রুম থেকে বেরিয়ে যায় রাফ। রুহি ওয়াশরুম থেকে বেরিয়ে রাফকে দেখতে পায় না। ডোরের দিকে তাকিয়ে দেখে ডোর বাইরে থেকে লক করে রাফ বেরিয়ে গেছে। দীর্ঘশ্বাস ছেড়ে বেডে উঠে শুয়ে পড়ে। রাফ ড্রয়িং রুমে এসে সোফায় বসে। রিঙ্কু পিঙ্কু ওর সামনে সোফায় বসে আছে। রাফের ব্যান্ডেজ করা হাত, গম্ভীর থমথমে চেহারা। রিঙ্কু বুকে সাহস জুগিয়ে পুনরায় জিজ্ঞেস করে, স্যার আপনার হাতে কি হয়েছে? রাফ চোখ তুলে তাকাতেই রিঙ্কুর চোখ মুখ চুপসে যায়। না মানে স্যার আপনার কি হয়েছে বলুন না প্লিজ। গম্ভীর থমথমে চেহারায় হঠাৎ হাসি ফুটে ওঠে। রিঙ্কু পিঙ্কু একে অপরের মুখের দিকে তাকায়। দুই ভাই চোখের চোখে হয়তো কথা বলছে। স্যার পাগল হয়ে গেল নাকি? রাফ সোফা ছেড়ে উঠে দুই ভাইয়ের মধ্যে এসে বসে। দুই ভাইয়ের কাঁধের উপর দিয়ে তুলে জড়িয়ে ধরার মতো ধরে হাসি মুখে বলে, তোরা দুই ভাই আমাকে নিয়ে কত ভাবিস, অথচ আমার আপনজনরা আমার পরিবারে কেউ আমাকে নিয়ে ভাবে না। হাত কাটলো কীভাবে? মন খারাপ কেন? তখন এই কথাগুলো কেন বললাম? হাজারবার জিজ্ঞেস করে ফেলেছিস দুই ভাই। আমার রক্তের মানুষগুলো চেয়ে তোরা দুজনে তো আমার বেশি আপন। দুই ভাই রাফের মুখের দিকে তাকিয়ে আছে। তোরা দুজন আমাকে নিয়ে এত কেন ভাবিস? আমি তো তোদের রক্তের কেউ না, আর না তোদের আপন কেউ। কথা বলে না দুই ভাই। কথা বলছিস না কেন? স্যার আমরাও তো আপনার আপন কেউ না, তাহলে আপনি কেন আমাদের নিয়ে ভাবেন, ভালোবাসেন? উত্তর না দিয়ে উল্টে আমাকে প্রশ্ন করছিস? কথা বলে না দুজনের একজনও। আচ্ছা, দুজনে গিয়ে ঘুমিয়ে পড়। নিজের রুমে এসে ডোর লক করে বেডের কাছে এগিয়ে আসে রাফ। রুহি ঘুমিয়ে গেছে নাকি বুঝতে পারছে না। লাইট অফ করে বেডে উঠে শুয়ে পড়ে, রুহিকে জড়িয়ে ধরে। রুহির গালে ঠোঁট ছোঁয়াতেই বুঝতে পারে রুহি কাঁদছে। এখনো কাঁদছিস কেন? রুহি কিছু না বলেই রাফের বুকে নিজেকে গুটিয়ে নেয় আরও। হাতে ব্যথা করছে? রুহি দুদিকে মাথা নাড়ায়। কি হয়েছে তাহলে? রুহি এবারেও দুদিকে মাথা নাড়ায়। রাফ হয়তো বুঝতে পারছে রুহির কান্নার কারণ। আর কিছু না বলেই জড়িয়ে ধরে চুপ করে রইল সে। সময়ের সাথে সাথে রুহি নিশ্চুপ হয়ে ঘুমিয়ে যায়। ঘুম আসে না রাফের, মনের মধ্যে শান্তি নেই। রুহি প্রেগনেন্ট, ওকে এখন আনন্দে খুশিতে রাখতে হবে।
এভাবে থাকলে সত্যি সত্যিই মানসিক রোগীতে পরিণত হবে রুহি। রাফ সব কিছু বুঝতে পারলেও রুহিকে কোনোভাবেই শান্তিনীরে নিয়ে যাবে না। রাফ শিওর রুহিকে শান্তিনীরে নিয়ে গেলে আব্দুর রহমান রাফকে জব্দ করতে রুহিকে ওর কাছ থেকে দূরে সরিয়ে নেবে, যা রাফ কোনো দিনও হতে দেবে না। ও নিজেই রুহিকে হাসি খুশি আনন্দে রাখবে। আগের তুলনায় আরও নরম হতে হবে, রাগ কমাতে হবে, কাজ বাজ সব ফেলে রুহিকে বেশি বেশি সময় দিতে হবে। আর খুব শীঘ্রই সুইজারল্যান্ডে ফিরে যাবে রুহিকে নিয়ে। দাদাকে বলল রুহির পেপারসগুলো এনে দিতে। সে এখনও এই ছোট্ট কাজটাই করতে পারল না। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ডোরের দিকে তাকাতেই দেখে ডোর খোলা রেখেই রাফ বেরিয়ে গেছে। সাহস না হলেও কৌতূহল নিয়ে ডোরের কাছে এগিয়ে যায়। গতকাল ডোরের বাইরে বের হলেও বাইরের কিছুই দেখা হয়নি। ডোরের বাইরে দেখতে কেমন সেটাও খেয়াল করেনি। ডোরের মাঝখানে দাঁড়িয়ে বাইরে উকি দিয়ে দেখে এটা তো আরেকটা রুম। এতদিন ধরে যে রুমে ছিল সেই রুমের ভিতরের দিকটা একবার দেখে, আবারও সামনের রুমের দিকে তাকায়। বুঝতে পারছে না কিছুই। এক রুমের ভিতর আরেক রুম কেন? এক পা এগিয়ে যেতেই দেখে রাফ বেডের পাশে দাঁড়িয়ে আছে। রাফকে দেখে ভিতরের রুমের দিকে চলে যাওয়ার জন্য দ্রুত ঘুরে দাঁড়ায়। রুহি, দাঁড়িয়ে যায় রুহি। এদিকে আয়। ঘুরে দাঁড়ায়। আমার কাছে আয়। আর আসবো না এখানে? আসবে না কেন? এখানে আয় আমার কাছে। রাফের নরম কোমল গলার স্বর শুনে গুটিসুটি পায়ে এগিয়ে এসে দাঁড়ায় ওর সামনে। রাফ বলে, ঘুম ভেঙেছে তাহলে? রুহি বলে না কিছুই। তোর জন্য ওয়েট করেছিলাম এতক্ষণ, খেতে পেয়েছে, চল খাবার খাবো। রুহি রুমের দিকে পা বাড়ায়। ওদিকে কোথায় যাচ্ছিস? রুমে। রুমে কেন? তুমি না বলে খাবার খাবে? হ্যাঁ। আমি রুমে যাচ্ছি, তুমি খাবার নিয়ে আসো। রাফ 2 কদম এগিয়ে গিয়ে রুহির হাত ধরে ড্রয়িং রুমের দিকে এগিয়ে যেতে যেতে বলে, তোকে বলতে ভুলে গেছে, এখন থেকে আমরা ডাইনিং টেবিলে সকলের সাথে খাবার খাবো। রাফের মুখের দিকে তাকাই অবাক হয়ে। সকলে বলতে কার কার কথা বলছে রাফ? কে কে আছে এ বাড়িতে? ড্রয়িং রুমে এসে পুরো ড্রয়িং রুমেই নজর বোলায়। খুব বেশি বড় না ড্রয়িং রুমটা। একটু এগিয়ে আসতেই চোখ দুটো বড় বড় হয় রুহির। ওর বড় বড় চোখ দুটো দেখে রিঙ্কু আর পিঙ্কু একে অপরের মুখের দিকে তাকায়। 2 ভাইকে দেখে এভাবে তাকিয়ে আছে কেন রুহি? রিঙ্কু পিঙ্কুকে রুহির দিকে তাকিয়ে থাকতে দেখে রাফ রুহির মুখের দিকে তাকায়। রুহির অস্বাভাবিক চাহনি দেখে ওকে মৃদু ধাক্কা দেয় রাফ। কি হয়েছে? এইভাবে তাকিয়ে কি দেখছিস? রুহি 2 ভাইয়ের দিকে আঙুল তুলে বলে, একজন থেকে দুজন হলো কিভাবে? একজন থেকে দুজন হয়েছে মানে কি? রুহির কথা শুনে রিঙ্কু পিঙ্কু আবার একে অপরের মুখের দিকে তাকায়। ওরা তো জন্ম থেকেই দুজন। রুহি কথা বুঝতে রাফের একটু সময় লাগে। পুনরায় বলে, এরা প্রথম থেকেই দুজন, ওরা 2 যমজ ভাই, তাই চেহারার এত মিল। তুই দুজনকে এর আগে একসাথে দেখিস নে, তাই বুঝতে পারছিস না। রাফের দিক থেকে চোখ সরিয়ে আবারও 2 ভাইয়ের দিকে তাকায় রুহি। চেহারায় এত মিল। দুজনকেই দেখেছে, কিন্তু দুজনকেই একজন ভেবেছে এতদিন। রাফ রুহির হাত ধরে ডাইনিং টেবিলে এসে বসে। ওদের সাথেই যোগ দেয় রিঙ্কু পিঙ্কু। রুহি রাফের দিকে তাকিয়ে বলে, আর কেউ নেই? নেই, কিন্তু তুই চাইলে ভাড়া করে নিয়ে আসতে পারিস, 150 মানুষ নিয়ে আসবো। রাফের কথা শুনে রিঙ্কু পিঙ্কু মুখ লুকিয়ে হাসে। গাধার দল, না হেসে খাবার খা। যখনই দেখো শুধু দাঁত বের করে হাসতেই থাকে। স্যার এখনই তো হাসার সময়, কদিন পর বিয়ে করব, তারপর বউ হবে আর হাসি গায়েব হয়ে যাবে। কপাল ভ্রু কুঁচকে যায় রাফের। বসলে হাসি গায়েব হবে কেন? বউ মানেই প্যারা, এখন বউ নেই মানে প্যারা নেই, আর প্যারা নেই মানে বিন্দাস হাসি খুশি লাইফ। আজকে তোদের 2 ভাইকে বিয়ে করাবো আমি। স্যার বিয়ের জন্য মেয়ে কোথায় পাবেন? অনলাইনে অর্ডার দেব। অনলাইনে বউ পাওয়া যায়? কপাল ভ্রু কুঁচকে কথাগুলো বলে রুহি। কি অদ্ভুত কথা, অনলাইনে নাকি বউ অর্ডার দেবে, তাও আবার একটা না 2টো। পাওয়া যায় তো। অনলাইনের বউ নেব না স্যার। রিঙ্কু বলে কথাগুলো। কেন নিবি না? কি সমস্যা? অনেক সমস্যা। তোর জন্য আমি আফ্রিকা নয়তো উগান্ডা থেকে মেয়ে নিয়ে আসবো। রিঙ্কু বড় বড় চোখ করে তাকায়। মুখের খাবার দ্রুত গিলে নিয়ে বলে,
আমি জীবনে বিয়েই করব না, সারা জীবন একাই থাকবো তাও ভালো, বিয়ে করবই না। তুই করবি, তোর বাপেও করবে। বাপকেই করান, আমি করব না। দুজনেই এমন ঝগড়া দেখে রুহির মুখে হাসি ফুটে ওঠে। খাওয়া বন্ধ করে একবার রাফের মুখের দিকে তাকাই, তো আবারও রিঙ্কুর মুখের দিকে তাকাই। পিঙ্কু খাচ্ছে আর দুজনের কথা শুনছে। ভাগ্য ভালো, ওকে কিছু বলছে না। রাফ পিঙ্কুর মুখের দিকে তাকাই। পিঙ্কু দ্রুত চোখ নামিয়ে খাওয়া শুরু করে। স্যারের সাথে এখন মোটেও তর্কে জড়াতে চায় না। পরে দেখা যাবে সত্যি সত্যি কোথা থেকে কোন পাগল মেয়ে ধরে এনে বিয়ে করিয়ে দিয়েছে। না বাবা, বিয়ে করারই দরকার নেই। এক জীবন বিয়ে না করলে কিছুই হবে না। খাওয়া শেষ করে সোফায় বসে চারজন, রিঙ্কু, পিঙ্কু আর রাফ বিজনেস নিয়ে আলোচনা শুরু করেছে। রুহি বসে বসেই তিনজনের কথা শুনছে। 1 মাস পেরিয়ে যায়। রাফ নিজের সর্বোচ্চ দিয়ে রুহির খেয়াল রাখে, যত্ন করে। রুহি নিজেকে মানিয়ে নিয়েছে এসব কিছুর সাথে। এখন আর আগের মতো বাড়ির কথা মনে পড়ে না। রিঙ্কু পিঙ্কুর সাথেও ভালোই সময় পার হয়। দুজন ওর সাথে গল্প করে। রাফের সাথেও অনেক ভালো সময় কাটে। সন্ধ্যার সময় বাড়ি ফিরে আসে রাফ আর রিঙ্কু। গেট খুলে ভিতরে এসে দেখে পিঙ্কু আর রুহি টিভি দেখছে আর হুহা করে হাসছে। ওরা দুজন যে ফিরে এসেছে সেদিকে দুজনের খেয়াল নেই। টিভির দিকে তাকিয়ে দেখে হরর মুভি চলছে টিভিতে। হরর মুভি দেখে মানুষ ভয় পায়, আর ওরা দুজন গলা ফাটিয়ে হেসে মরছে। আশ্চর্য! ফানি সিন শেষ হলে দুজন চুপ হয়ে যায়, মনোযোগ দিয়ে টিভির পর্দায় তাকিয়ে আছে। রিঙ্কু রাফের মুখের দিকে তাকায়। রাফ রুহির দিকে তাকিয়ে ডেকে ওঠে। রুহি, হঠাৎ পিছন থেকে কারোর মুখে নিজের নাম শুনে ভয় পেয়ে লাফিয়ে উঠে দাঁড়ায়। চিৎকার করে বলে, পিঙ্কু ভাইয়া, ভূত চলে এসেছে টিভির ভেতর থেকে, বাঁচান আমায়। রাফ কপাল ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। রিঙ্কু বসা থেকে উঠে দাঁড়িয়েছে রুহির চিৎকার শুনেই। সোফার পিছনে রাফ আর রিঙ্কুকে দাঁড়িয়ে থাকতে দেখতে পাই। ম্যাম, ওটা ভূত না, ওটা স্যার দাঁড়িয়ে আছেন আপনার পেছনে, শান্ত হন। রিঙ্কুর কথা শুনে ঘাড় ঘুরিয়ে পিছনে তাকাই। অদ্ভুতভাবেই তাকিয়ে আছে রাফ। এভাবে লাফাচ্ছে কেন? ভুলে গেছো নাকি তুমি এখন একা না? আর কি সমস্যা তোমার? সবসময় আমাকে ভূত বানিয়ে দাও কেন? ভূতের মতো হুটহাট এসে পেছন থেকে কথা বলো কেন? রাফ তাকায় রিঙ্কুর দিকে। তোকে একদিন নিষেধ করেছি না ওকে ভূতের মুভি দেখাবি না? মাথা নাড়িয়ে হ্যাঁ বলে রিঙ্কু। তো আজকে আবার দেখাচ্ছিস কেন? আমি কোথায় দেখালাম, উল্টো ম্যাম আমাকে দেখাচ্ছে। তোমাকে হরর মুভি দেখতে নিষেধ করেছি না? মাথা নাড়ায় রুহি। আজকে আবার দেখছো কেন? ভয় পাবে, আবার মুভিও দেখবে, আর বারবার আমাকে ভূত বলবে। রুহি বলে না কিছুই, রিঙ্কুর দিকে তাকিয়ে বলে, দুজন যদি আর একদিন হরর মুভি দেখিস সেদিনই টিভি ভেঙে ফেলবো আমি। আর দেখাবো না স্যার। মনে থাকে যেন। 100 বার মনে থাকবে। রুমে আয়। বলেই রুমের দিকে পা বাড়াই। রুহিকে নিজের সাথে আসতে না দেখে আবারও পিছনে ফিরে তাকাই। কি হলো, আসতে বলেছি না? কাকে বলছো? তোকেই বলছে। রুহি এগিয়ে আস্তে আস্তে বলে, কনফিউজ করবে না আমায়, যে কোনো একভাবে সম্বোধন করবে। একবার তুই, আবার তুমি, কাকে ডাকছো বুঝতেই তো পারি না আমি। আমার যেভাবে ইচ্ছে সেভাবেই ডাকবো, তাতে আপনার কি সমস্যা? রুহি পা থামিয়ে দাঁড়িয়ে যায়। আবার দাঁড়িয়ে পড়লেন কেন? রুহি কিছু না বলেই রাফকে পিছনে ফেলে রুমের দিকে এগিয়ে যায়। রুহির পিছন পিছন এগিয়ে আসে রাফ। রুমে এসে ডোর লক করে রুহিকে পিছন থেকে জড়িয়ে ধরে ঘাড়ে চুমু খায়। রাগ করলে কিন্তু তোকে আরো বেশি সুন্দর দেখায় পাখি। ছাড়ো, ধরবে না আমায়। আপনাকে ধরেছি নাকি? আমি ধরেছি আমার বউকে। তো আপনার বউটা কে? রুহির কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, আমার সন্তানের মা। রাতের খাবার রুমে নিয়ে আসে রাফ। রুহি বেডের উপর বসে আছে। খাবারের ট্রে রুহির সামনে রেখে বেড়ে দেয় নিজের হাতে। আমি খাবো না এইসব খাবার। কি খাবে? পিৎজা, বার্গার, নান, রুটি, চিকেন গ্রিল, পাস্তা। এসব খাওয়া যাবে না এখন। শাকসবজি খেতে হবে বেশি বেশি। আর খাবো না ঘাস লতা পাতা। শাকসবজি, ঘাস, লতা পাতা? হ্যাঁ। চুপচাপ খাও এগুলো। খাবো না। টেনে টেনে কথা আগামীকাল সকালে রিঙ্কু পিঙ্কুকে বলবো, ওরা বানিয়ে দেবে। আমি এক্ষুনি খাবো। জেদ করো না পাখি। আমি কোনো কথা শুনতে চাই না। আমি এখন এসব খাবো না।
বলছি তো সকালে বানিয়ে দেবে। বাড়িরটা খাবো না, আমি রেস্টুরেন্ট থেকে এনে খাবো। এখানে রেস্টুরেন্ট কোথায় পাবো? কেন এখানে রেস্টুরেন্ট নেই? আচ্ছা, অনেক দূরে। দূর থেকে এনে দেবে? আচ্ছা, এনে দেব। আমি এক্ষুনি খাবো। এখন এই রাতের বেলা এত দূরে কে যাবে? কেন তুমি? আর না হলে অনলাইনে অর্ডার দাও। শোনা পাখি আমার, জেদ করানো বলছে। সকালে এনে দেব। এখানে খাবার হোম ডেলিভারি দেয় না। তাহলে এখন নুডলস বানিয়ে দাও, নুডলস খাবো। রাফ রুহির মুখের দিকে তাকিয়ে রইল। এভাবে তাকিয়ে আছো কেন? যাও নুডলস নিয়ে আসো। এই দেখো, তোমার পছন্দের সব খাবার নিয়ে এসছে, এগুলো খাও এখন। এখন আর এগুলো আমার পছন্দের তালিকায় নেই। এখন আমি নুডলস খাবো, আর না হয় খাবোই না। রাফ খাবার ট্রেতে তুলে সেন্টার টেবিলের উপর রেখে দেয়। 10 মিনিট বসো, নুডলস নিয়ে আসছে। রাফের পিছন পিছন রুহি রুম থেকে বেরিয়ে আসে। রিঙ্কু পিঙ্কু ডাইনিং টেবিলে বসে ডিনার করছে। রাফ আর রুহিকে কিচেনে প্রবেশ করতে দেখে দুই ভাই একে অপরের মুখের দিকে তাকায়। পিঙ্কু বলে, স্যার আর ম্যাম কিচেনে গেল কেন? তুই যেখানে আমিও সেখানেই, তুই না জানলে আমি জানবো কীভাবে? রিঙ্কু আর কিছু বলে না, নিজের খাওয়াই মনোযোগী হয়। স্যারের যা ইচ্ছে করুক, তাতে ওর কি? খিদে পেয়েছে, খেয়ে আগে দুনিয়া ঠান্ডা করে। রাফ নুডলস, ডিম আর প্রয়োজনীয় সব কিছু গুছিয়ে নেয়। রুহি বেসিনের পাশে উঠে বসে থাকে। চুলে পানি গরম দিয়ে পেঁয়াজ মরিচ কুচি করতে শুরু করে। রুহি মনোযোগ দিয়ে রাফকে দেখে যায়। রাফ চোখ তুলে তাকালে মুচকি হাসে। রুহির হাসি দেখে 2 কদম এগিয়ে রুহির ওষ্ঠে আলতো চুমু খায়। তারপর আবারও নিজের কাজে মনোযোগ হয়। রুহির প্রেগনেন্সি 3 মাস চলে। এর মধ্যে রাফ একবার সুইজারল্যান্ড থেকে ঘুরে এসেছে। না পারছে রুহিকে নিয়ে যেতে, আর না পারছে সব ছেড়ে ছুড়ে এখানে থাকতে। দাদাকে এতবার করে বলেও রুহির কোনো পেপারস পায়নি। রাফ নিজে তো ওই বাড়িতে যাবে না, আর গেলেও ও পেপারস চাইবে আর তারা দিয়ে দেবে এমনও না। রাফ আজকে আবারও দাদার কাছে কল করে ছাদের উপরে এসে রিসিভ হতেই সালাম দিয়ে কথা শুরু করে। তোমাকে কি বলেছিলাম দাদা? পেপারসগুলো কবে দেবে আমাকে? আমি খুঁজতে গিয়েছিলাম রিপাদের রুমে, কিন্তু পাইনি পেপার। ওরা হয়তো অন্য কোথাও রেখেছে। ভালোভাবে খুঁজে দেখো আবার। তুমি রুহিকে নিয়ে বাড়িতে এসো, বাকি সব আমি দেখে নিব। তোমার মির্জাপুর ছেলে, তাকে কি করবে? সে তো আমাকে শাস্তি কষ্ট দেওয়ার জন্য ওত পেতে আছে। আব্দুর রহমান তোমার বাপ হলো, ওর বাপ আমি। বাপ হয়ে কি করতে পেরেছে তুমি? বাড়িতে এসে শত শত মানুষের সামনে বিয়ে করে নিয়ে গেলে ভয় পেলে না বিন্দু মাত্র? তাহলে এখন ভয় পাচ্ছ কেন? তখনকার পরিস্থিতি আর এখনকার পরিস্থিতি আলাদা। কেন, কি হয়েছে? রুহি এখন সব কিছু মেনে নিয়ে চুপচাপ আছে। ওই বাড়িতে যাওয়ার পর সবাইকে যখন দেখবে, তখন হয়তো আবার আগের মতো আমার সাথে থাকতে চাইবে না। যেতে না চাইলে আগের বারের মতো জোর করে নিয়ে যাবে। রুহি প্রেগনেন্ট, আমি চাই না ওর উপর শারীরিক মানসিক প্রেশার ক্রিয়েট করতে। আব্দুল রউফ ভীষণ অবাক হন। অবাকের রেশ ধরেই তিনি বলেন, রুহি প্রেগনেন্ট? হ্যাঁ, 3 মাস চলছে। 3 মাস চলছে আর তুমি আজকে বলছো? রাফ চুপ করে থাকে। এত বড় একটা খুশির খবর তুমি এতদিন কেন বলনি আমাকে? এই যে আজকে বললাম। রুহি কেমন আছে? আলহামদুলিল্লাহ, ভালো আছে। খাওয়া দাওয়া ঠিক মতো করতে পারে? হ্যাঁ, খাওয়া দাওয়া করতে সমস্যা হয় না। চেক আপ করিয়েছ? না, এখানে হসপিটাল অনেক দূরে, পাহাড়ের রাস্তা ওকে নিয়ে যেতে চাই না আমি। যতটুকু বুঝতে পেরেছি, মা আর বেবি দুজনে ভালো আছে। আমি নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছি ওদের ভালো রাখার জন্য। তুমি দ্রুত পেপারসগুলো নিয়ে পাঠাও আমাকে। সব কিছু ঠিকঠাক করার পর একেবারে ডক্টর দেখিয়ে রুহিকে নিয়ে চলে যাব। যাওয়ার আগে একটাবার বাড়িতে আসবে না? ইমোশনাল কথা বলবে না দাদা, এখন না, যে কোনো একদিন নিশ্চয়ই যাব। আমি মরার পর? উল্টাপাল্টা কথা বললে আর কোনোদিন কল করবো না কিন্তু। রাগ করছে কেন? রাগ করার মতন কথা বলছে কেন? তোমাকে আমি নিজের কাছে নিয়ে যাব, তুমি আমার সাথে থাকবে। যতদিন বাঁচি দেশের মাটিতেই থাকবো। অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো এখন। পেপারসগুলো যত দ্রুত সম্ভব নেওয়ার চেষ্টা করবে। আগামী 15 দিনের মধ্যেই পেপারস চাই আমার। কীভাবে দেবে সেটা তোমার ব্যাপার। ওদের কাছে চাইলে তো দেবে না।
ছেড়ে তো আমিও জানি চুরি করবে তুমি। এই বুড়ো বয়সে এসে নাতির জন্য শেষ পর্যন্ত চুরি করতে হবে? ধরা পড়লে একটা হাড়ও আস্ত থাকবে মনে হয় না। বাপের গায়ে হাত দেওয়ার সাহস পাবে নাকি কেউ? আচ্ছা, তুমিও গিয়ে ঘুমিয়ে পড়ো। আচ্ছা, ভালো থেকো। আল্লাহ হাফেজ। রাফ খোলা আকাশের দিকে তাকায়। আগামী 15 দিনের মধ্যে দাদা পেপারসগুলো না পাঠালে পারলে রাফ নিজেই যাবে শান্তিনীরে সকলের শান্তি গায়েব করতে। রাফ শান্তিনীরে পা রাখতে চাইছে না, তাই এত কিছু। নয়তো কবেই নিজে গিয়েই নিয়ে আসতো। কারো বাপের মুরদও হতো না ওকে আটকানোর। আব্দুর রহমানের মুখ দেখারও ইচ্ছে নেই ওর। রুহি একা আছে রুমে। ছাদ থেকে নেমে রুমে যাওয়ার জন্য এগিয়ে যায়। আব্দুর রহমান বাবার রুমের সামনে থেকে সরে ছোট ভাইয়ের রুমের সামনে এসে দাঁড়ায়। কয়েকবার ডোর নক করার পর ভিতর থেকে বেরিয়ে আসেন আবদুল্লাহ আল রিফাত। এত রাতে বড় ভাইকে নিজের রুমের সামনে দেখে বলেন, কিছু বলবে? হ্যাঁ, নিচে আয়। কোনো কথা না বলে বড় ভাইয়ের পিছন পিছন নিজে নেমে আসেন ঘুম ঘুম চোখে। সোফায় বসেন দুজন পাশাপাশি। বলো। বাবা মিথ্যে বলছেন আমাদের। রাফের সাথে বাবার যোগাযোগ আছে এখনো। তুমি কিভাবে জানলে? আমি নিচে আসছিলাম, তখন বাবার রুম থেকে কথা বলার আওয়াজ ভেসে আসছিল। রুমের সামনে দাঁড়ালে বাবা কথা শুনে বুঝতে পারলাম রাফের সাথে কথা বলছে। তাহলে চলো বাবার কাছে যাই। না, বাবাকে বলা যাবে না, আমরা জেনে গেছি। রাফ রুহিকে নিয়ে বাংলাদেশে আসছে। রুহির কোনো পারপাসে তো ওর কাছে নেই, তাই রুহিকে নিয়ে দেশ ছাড়তে পারেনি। বাবার ফোন থেকে রাফ এই নম্বর নিয়ে লোকেশন ট্র্যাক করে ওখানে রুহিকে নিয়ে আসব। রাপ খুন করে ফেলবে আমাদের। তুই ভয় পাস ওকে? ভয় না পাওয়ার কথা নাকি? ও কি করেছিল বিয়ের সময় মনে নেই তোমার? তুই তোর মেয়েকে চাস না? তুই চাস না রুহি ফিরে আসুক এই বাড়িতে? চাই তো, কিন্তু এটা আর সম্ভব না। আমি সম্ভব করব এই অসম্ভবকে। আমি রুহিকে খুঁজে বের করব আর এই বাড়িতেও ফিরিয়ে নিয়ে আসব। আমি শুধু জানতে চাই আমার মেয়ে কেমন আছে, কোথায় আছে। আমি চাই না আমাদের একটা ভুলের জন্য রুহির জীব কিছু হোক। রাফ নিজের বা অন্য কারো কোনো ক্ষতি করুক। রাফ যদি রুহিকে ভালো রাখতে পারে রাখুক। রুহি যদি রাফের সাথে খুশি থাকে তাহলে থাকুক। আমি শুধু জানতে চাই রুহি কেমন আছে, কোথায় আছে, ব্যাস এতটুকু। আব্দুর রহমান কয়েক সেকেন্ড ছোট ভাইয়ের মুখের দিকে তাকিয়ে থাকেন, তারপর বলেন, আচ্ছা, আমরা শুধু রুহিকে খুঁজে বের করে দেখে আসব। ওদের দুজনের মধ্যে কোনো হস্তক্ষেপ করব না। তুই বাড়িতে কাউকে আগেই কিছু বলবি না। আমরা আগে রুহিকে খুঁজে বের করে দেখে আসব, তারপর সবাইকে বলবো। আচ্ছা, যা গিয়ে ঘুমিয়ে পড়। রাফের নাম্বার আমি দেখছি। রাগের মাথায় ভুলভাল কোনো সিদ্ধান্ত কিন্তু নেবে না ভাইয়া। না, কিছু করব না। নয়নতারাকে কিছু বলিস না কিন্তু। না, বলবো না কিছু। আবদুল্লাহ আল রিফাত সোফা ছেড়ে উঠে নিজের রুমের দিকে এগিয়ে যান। আব্দুর রহমান সোফায় বসে মনে মনে প্ল্যান কষতে শুরু করেন। মাঝখানে একদিন পেরিয়ে যায়। সকালের নাস্তা করে তৈরি হচ্ছে রাফ। বেডে বসে রাফের দিকে তাকিয়ে আছে রুহি। পুরোপুরি তৈরি হয়ে রুহির সামনে এসে দাঁড়ায় রাফ। রুহির মলিন মুখ দুহাতে আগলে ধরে চুমু খায় সারা মুখে। মন খারাপ? সারাদিন একা একা থাকতে হবে। সন্ধ্যার পর ফিরে আসবো। না গেলে হয় না? জরুরি কাজ না থাকলে তো যেতাম না। আর একা কোথায়? পিঙ্কু তো থাকবেই তোমার সাথে। তাড়াতাড়ি ফিরে আসবে। আচ্ছা পাখি, এখন একটু হাসো তো দেখি। মুখটা একদম ছোট হয়ে আছে। রাফের কথায় একটু হাসে রুহি। দুপুরের বিকেলে খাবার খেয়ে নিও, সাবধানে থেকো। তুমিও সাবধানে যেও। রুহিকে দাঁড় করিয়ে জড়িয়ে ধরে ছেড়ে দিয়ে চুমু খায় গালে, কপালে আর কোমল ওষ্ঠ জোড়ায়। নিচু হয়ে পেটে চুমু খায়, হাত বোলায়। পেটটা এখন একটু উঁচু হয়েছে। রুহিও আগের চেয়ে অনেক মুটিয়ে গেছে। রুহিকে ছেড়ে ফোন, ওয়ালেট আর প্রয়োজনীয় সব কিছু হাতে তুলে রুহির কাছ থেকে বিদায় নিয়ে রুম থেকে বেরিয়ে আসে। ড্রয়িং রুমে ওর জন্য অপেক্ষা করছে রিঙ্কু। রাফের পিছন পিছন রুহিও রুম থেকে বেরিয়ে আসে। আবারও বিদায় নিয়ে দুজন বেরিয়ে যায় বাড়ি থেকে। রুহি ঘুরে বেডরুমে ফিরে আসে, ডোর ভিড়িয়ে দিয়ে শুয়ে পড়ে। বান্দরবন পাহাড়ের উপর তৈরি একটা ছোট বাড়ির সামনে এসে দাঁড়ান আব্দুর রহমান
এবং আবদুল্লাহ আল রিফাত। লোকেশন এই বাড়িটাই দেখাচ্ছে। বাড়ির গেট বন্ধ রয়েছে। আশেপাশে দূর দূরান্তে কোনো বাড়িঘর দেখা যাচ্ছে না। পাহাড়ের অনেকটা উপরে তৈরি এই বাড়িটা। গেটের উপর আঘাত করে আবদুল্লাহ আল রিফাত বলেন, ভেতরে কেউ আছেন? ভিতর থেকে একজন গলার স্বর ভেসে আসে। কে? কাকে চাই? রিহান আদান রাব আছে? রাফের নাম শুনে একজন গার্ড গেট খুলে সামনে এসে দাঁড়ায়। কারা আপনারা? স্যারকে খুঁজছেন কেন? আপনাদের স্যার বাড়িতে আছে? স্যার বাইরে গেছেন, সন্ধ্যায় ফিরবেন। আপনারা আগামীকাল আসুন। গেট লাগিয়ে দিতে উদ্যত হতেই আব্দুর রহমান থামিয়ে দিয়ে বলেন, আমরা রাফের ফ্যামিলি। আপনারা আগামীকাল সকালে আসুন। স্যার যে কাউকে বাড়ির ভেতরে ঢুকতে দিতে নিষেধ করেছেন। আমরা আপনাদের ভেতরে প্রবেশ করার অনুমতি দিতে পারবো না স্যার, মাফ করবেন। আব্দুর রহমান ছোট ভাইয়ের মুখের দিকে তাকান, তারপর আবারও গার্ডের দিকে তাকান। রাফের ওয়াইফ বাড়িতে আছে না? জি স্যার। আমরা ওর সাথেই দেখা করতে এসেছি। সরি স্যার, ভেতরে যেতে পারবেন না। আপনাদের ম্যামকে ডাকুন তাহলে। গার্ড চুপ করে থাকে। আব্দুর রহমান গার্ডকে ঠেলে ভিতরে প্রবেশ করেন। এমন করতে দেখে আরও কয়েকজন গার্ড এগিয়ে এসে দাঁড়ায় দুজনের সামনে। পথ রোধ করে বন্দুক তাক করে ধরে সবাই। একজন গার্ড বলে, কারা আপনারা? এভাবে ভেতরে প্রবেশ করছেন কেন? বাইরে বের হন, নয়তো শ্যুট করে দেব। আব্দুর রহমান রেগে বলেন, আমি রাফের বাবা, ছেলে মেয়ের সাথে দেখা করতে এসেছি। আপনাদের ভেতরে প্রবেশ করার অনুমতি নেই। আব্দুর রহমান গার্ডের ঠেলে সরিয়ে দিয়ে বাড়ির মেইন ডোরের সামনে এসে দাঁড়ান। তিনি জানেন যাই হয়ে যাক গার্ডে তাকে শ্যুট করবে না। বড় ভাইয়ের পিছন পিছন আবদুল্লাহ আল রিফাত এসে দাঁড়ান। গার্ডদের মধ্যে থেকেই একজন রাফের ফোনে কল করার চেষ্টা করে, কিন্তু নেটওয়ার্ক প্রবলেমের কারণে কল যাচ্ছে না। রাতের তুলনায় দিনের বেলা নেটওয়ার্ক কম থাকে। বাড়ির ছাদের উপর উঠলে তাও একটু নেটওয়ার্ক পাওয়া যায়। আব্দুর রহমান জোরে জোরে করাঘাত করেন। গাইডরা দুজনকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। দুপুরের খাবার খেয়ে সোফায় বসে বিশ্রাম নিচ্ছে পাশের সোফায় বসে পিঙ্কু কফি খাচ্ছে। এত জোরে জোরে ডোর নক করায় ভীষণ বিরক্ত হয়। নিশ্চয়ই গার্ডদের মধ্যে থেকে কেউ একজন এমন করছে। এভাবে যেই ছাগল ডোর নক করছে বাইরে গিয়ে তাকে ঠাঁটিয়ে লাগাবে একটা। কফির মগটা টেবিলের উপর রেখে ডোরের দিকে এগিয়ে আসে। ডোর খুলতেই দেখে দুজন অপরিচিত মানুষ আর গার্ডরা ডোরের সামনে জড়ো হয়ে আছে। বিয়ের দিন দুজনকে দেখেছিল কিছু সময়, তাই আজকে চিনতে পারছে না কারা এরা। কাকে চাই? বয়স তো মনে হচ্ছে অনেক। এভাবে অভদ্রদের মতো দৌড় ধাক্কাধাক্কি করছেন কেন? আব্দুর রহমান আগুন চোখে তাকান পিঙ্কুর মুখের দিকে, জোরে ধমক দিয়ে বলেন, এই অসভ্য ছেলে, কাকে অভদ্র বলছেন? চেনেন আমি কে? না, চিনি না, আর চিনতেও চাই না। এই, তোদের কিসের জন্য রাখা হয়েছে? বাইরের মানুষ বাড়িতে প্রবেশ করে কিভাবে? আমাদের কোনো কথাই শুনেনি, সবাইকে ঠেলে ভেতরে ঢুকে পড়েছে। হাতে বন্দুক আছে কি করতে? শ্যুট করতে পারিস না? স্যার এসে জানতে পারলে তোদের ধরে উল্টো করে ঝুলিয়ে রাখবে। এনারা কি স্যারের ফ্যামিলি? গার্ডের মুখ থেকে এমন কথা শুনে দুজনের দিকে কিছু সময় তাকিয়ে থাকে, তারপর বলে, এজন্যই ভাবছি এত চেনা চেনা লাগছে কেন। স্যারের ফ্যামিলি তো কি হয়েছে? স্যার কি বলেছে মনে নেই? আর কোনো কথা শোনার অপেক্ষা করেন না আব্দুল রহমান। পিঙ্কুকে টেনে নিচে নামিয়ে বাড়ির ভিতর প্রবেশ করেন। গলা ছেড়ে জোরে জোরে রুহির নাম ধরে ডাকতে শুরু করেন তিনি। বড় ভাইয়ের সাথে সাথে আবদুল্লাহ আল রিফাতও ভিতরে প্রবেশ করেন। পরিচিত কণ্ঠে নিজের নাম শুনে ডোরের দিকে তাকায় রুহি। ডাক শুনেই বুকের ভিতর কম্পন শুরু হয়ে গেছে। নিজের চোখের সামনে আব্বু আর বড় আব্বুকে দেখেই বসা থেকে উঠে দাঁড়ায়। দুজনেই রুহির দিকে তাকান। রুহি ছুটে এসে ওর বাবাকে জড়িয়ে ধরে কেঁদে ওঠে। মেয়েকে বুকে পেয়ে আবদুল্লাহ আল রিফাত নিজেও মেয়েকে বুকে জড়িয়ে ধরেন। মেয়ের সাথে সাথে নিজেও ইমোশনাল হয়ে কেঁদে ফেলেন। কতগুলো দিন পর আদরের মেয়েটাকে কাছে পেয়েছেন। মেয়ের কান্না শুনে তার হৃদয় ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। সন্ধ্যার একটু আগে আগে বাড়িতে ফিরে আসে রিঙ্কু আর রাফ। গার্ডদের চোখ মুখ আজ থমথমে, কেমন যেন তাদের চাহনি। ভ্রুকুচকে তাকিয়ে থেকে মেইন ডোরের দিকে এগিয়ে আসে রাফ।
পিছন পিছন আসে রিঙ্কু। বাড়ির বাহিরে সিটের উপর মাথায় 2 হাত দিয়ে বসে আছে পিঙ্কু। ওকে এভাবে বসে থাকতে দেখে রিঙ্কু বলে, ওই কি হয়েছে তোর, এভাবে বসে আছিস কেন এখানে? মাথার উপর থেকে হাত সরিয়ে দুজনের দিকে তাকায় পিঙ্কু। দুজনকে ফিরে এসেছে বুঝতেই পারেনি। টেনশনে তো পাগল হয়ে যাচ্ছে দুপুর থেকে। রাফ বলে, বউকে ছেড়ে চলে গেছে নাকি? বউয়ের তো খেয়ে ভেবে বসে আছিস? পিঙ্কু চুপ করে থাকে। অন্য সময় হলে হয়তো রাফের কথার বিপরীতে কিছু একটা বলতো, কিন্তু এখন বলল না। রাফ পুনরায় বলে, কি হয়েছে, কথা বলছিস না কেন? তোকে রেখে গেছে রুহির দেখাশোনা করার জন্য, আর তুই ওকে একাই ভেতরে রেখে এখানে সেইভাবে বসে আছিস? রুহি একা একা ভয় পাবে না ভেতরে? স্যার, ম্যাডাম। পিঙ্কুর অস্বাভাবিক গলার স্বর। সচরাচর পিঙ্কু এভাবে কখনোই কথা বলে না। ওরা 2 ভাই সবসময় রিল্যাক্স মুডে থাকে। সিরিয়াস মুহূর্তেও দুজন উদ্ভট কথা বলে। ওর মেজাজ বিগড়ে দেয় সবসময়। রুহির কিছু হয়েছে? ম্যাম, উত্তেজিত হয়ে ওঠে রাফ। কি হয়েছে বলছিস না কেন? রুহির কিছু হয়েছে? রুহি কোথায়? তুই এভাবে বসে আছিস কেন? ম্যাম বাড়িতে নেই, চলে গেছে। রাফ খপ করে পিঙ্কুর গলার কাছে টি-শার্ট খামচে ধরে দাঁড় করায়। দাঁতে দাঁত পিষে হিসিয়ে বলে, রুহি বাড়িতে নেই মানে কি? কোথায় গেছে? কখন গেছে? তোকে বাড়িতে রেখে গেছে কি করতে? বাড়িতে এতগুলো গার্ড রেখেছে কি করতে? রুহি কীভাবে বের হলো বাড়ি থেকে? তোরা বসে বসে ঘোড়ার ঘাস কাটিস? আমার বউ বাচ্চার কিছু হলে তোদের একটাকেও বাঁচিয়ে রাখবো না আমি।